মালিককে মারধরের ঘটনা। সোহম মারধর করেন, এবার সেই মারধরের ঘটনায় কোথাও গিয়ে আরো ফ্যাসাদে পড়ে গেলেন সোহম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এলো সোহমের বিরুদ্ধে এবং তার কারণেই আদালতের দ্বারস্থ রেস্তোরাঁ মালিক। এবার নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের মারধরের ঘটনায় আরো বিপাকে পড়লেন সোহম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে রেস্তোরাঁ মালিক। ঠিক কি ঘটেছে, কি আপডেট উঠে আসছে জানার চেষ্টা করব অবশ্যই। তবে তার আগে আরো একবার জানাই, ইতিমধ্যেই কিন্তু সোহমের মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান রেস্তোরাঁ মালিক, কিন্তু পুলিশ নিষ্ক্রিয়, কোন রকম কোনো পদক্ষেপ নেননি এমনটাই অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, প্রশ্নটা তো এখানেই, চর বিতর্ক এবং সেই চর মারার ঘটনা যা সিসিটিভি ফুটেজ সামনে এলো, সেই হোটেল মালিককে মারধরের ঘটনায় আরো ফ্যাসাদে জড়িয়ে গেল সোহম। এবার তো সেই জল গড়ালো আদালত পর্যন্ত। দেখো, সোহম ফ্যাসাদে জড়িয়েছে কিনা সেটা হয়তো শুক্রবার দিন শুনানি হলে বোঝা যাবে। তবে এই ঘটনায় বিধাননগর পুলিশ তাদের নিষ্ক্রিয়তা রয়েছে এমনটা অভিযোগ করে রেস্তোরাঁ মালিক আনিসুল যিনি আলোক, তিনি মামলা করার জন্য অনুমতি চান। অনুমতিটা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং পুলিশের নিষ্ক্রিয়তা আদৌ রয়েছে কিনা, থাকলে কিরকম রয়েছে, সেটা শুক্রবার দিন শুনানির পরই বিচারপতি এ বিষয়ে আদালতের যে পর্যবেক্ষণ সেটা রাখতে পারবে। তবে তার আইনজীবী আজকে যে অভিযোগ করেন যে টেকনো সিটি থানায় অভিযোগ করার পরেও কোনো পদক্ষেপ করা হচ্ছে না, সম্ভবত শাসক দলের বিধায়ক হওয়ার কারণেই পুলিশ পদক্ষেপ করতে ভয় পাচ্ছে। এবং যেভাবে রেস্তোরাঁর মধ্যে পুরো ঘটনাতে দোকান অর্থাৎ রেস্তোরাঁ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তিনি আতঙ্কে রয়েছেন, তাই হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। শুক্রবার দিন এই আবেদনের শুনানির পরই পুরো বিষয়টা স্পষ্ট হবে। বেশ অর্ণব। অন্যদিকে কৃষ্ণনগরে পুরো টেন্ডারে চেয়ারম্যান আর কাউন্সিলরের একেবারে কোন্দল। 24 নম্বর ওয়ার্ড, সেখানে পার্কে জোর করে বন্ধ করা হলো ক্যাফে। কি কারণ, কেন বন্ধ করা হলো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সমীর রয়েছেন আমাদের প্রতিনিধি। সমীর, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে, কি কারণে জোর করে এই ক্যাফে বন্ধ করে দেওয়া হলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা করলেন এই কাজ? দেখো সোনিয়া, কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগরের 24 নম্বর ওয়ার্ডে জলঙ্গি নদীর ধারে একটি ক্যাফে নির্মাণ করা হয় মাস 6 আগে, এবং সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়, যে পার্কের মধ্যে কিন্তু ক্যাফেটি অবস্থিত। এবং এই ক্যাফেটির লিজ নিয়ে ব্যবসা করেন পোলাই ভট্টাচার্য নামে এক কৃষ্ণনগরের এক যুবক। তো অভিযোগ, গত শনিবার রাতে কৃষ্ণনগর 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস বেশ কয়েকজন লোক নিয়ে সেই ক্যাফেতে যান এবং হুমকি দিয়ে ক্যাফেটি বন্ধ করে দেন, এবং এই পার্কটিও বন্ধ করে দেওয়া হয়। এবং পার্কের মালিক, ক্যাফের মালিক কিন্তু এরপর থেকে আর ক্যাফেটি খুলছেন না এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। এবং এই বিষয়টি নিয়ে তিনি কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, এবং এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান। তার দাবি, পলাশ দাস দলবল নিয়ে সেই ক্যাফেতে হামলা চালায় এবং বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে ক্যাফেটি এখন বন্ধ রয়েছে, পার্কটিও বন্ধ রয়েছে, এবং এই বিষয়ে তিনি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে পলাশ দাসের বক্তব্য যে ওই ক্যাফেটি সম্পূর্ণ বেআইনিভাবে টেন্ডার করে কিন্তু এই ক্যাফেটি দেওয়া হয়েছিল, এবং যে পার্কটি নির্মাণ করা হয়েছে সেটিও অবৈধ, এবং এ বিষয়ে পৌরসভা তার সাথে কোনো রকম সহযোগিতা করেনি বা কিছু জানতে চাইলে বলেনি, এবং সেই কারণেই কিন্তু তারা ক্যাফেটি বন্ধ করে দিয়েছেন বলে দাবি জানিয়েছেন। ক্যাফে ওনার তিনি কি বলছেন শুনবো। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। কাউন্সিলর পলাশ দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি টেন্ডার নিয়ে। তিনি কি বলেছেন শোনাবো। ওই পার্কটা কিভাবে টেন্ডার হয়েছে, ওই পার্কটার যে ক্যান্টিনটা সেটাও কিভাবে টেন্ডার হয়েছে, কিন্তু তার সরা উত্তর আমরা পাইনি। এবং আমরা বিএলসি মিটিং এগুলো লিপিবদ্ধ করবার জন্য বলেছি, কিন্তু সেই লিপিবদ্ধ উনি করেন না। হ্যাঁ, আমরা গেছিলাম, বেশ কয়েকজনই গেছিলাম, আমরা গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয় নিয়ে আরটিআই করেছি, তার সদুত্তর আমরা পাইনি। সে যে আপনাকে রিকোয়েস্ট করেছে আপনি আপাতত কদিন বন্ধ রাখুন, আমরা সঠিক সরা উত্তর পাই
আর যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার টেন্ডার হবে। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে পোলাইকে দেওয়া হয়েছে টেন্ডার করে, এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল, আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। আর এবার আমরা নজর রাখবো শনিবার রানীগঞ্জে যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো, একেবারে বেপরোয়া ডাকাতি। তার সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাবো একের পর এক কিভাবে এই অপারেশন ডাকাত দল করলো। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ডাকাত দলের বেপরোয়া অপারেশন। দেখুন, প্রথমে হেলমেট রুমালে মুখ ঢেকে দোকানে ঢোকে ডাকাত দল, কারবাইন গ্যাং। দেখুন শুরুতেই তারা কিভাবে হেলমেট রুমালে মুখ ঢেকে দোকানে ঢোকে, একেবারে সিসিটিভি ফুটেজে কিন্তু তা স্পষ্ট হচ্ছে। একেবারে মাস্ক পরে রয়েছে, মুখ তাদের ঢাকা, এবং তারা ঢুকলেন। রীতিমতো নিরাপত্তা রক্ষীকে মারধর করা হলো, গুলি বন্দুক দেখানো হচ্ছে, একেবারে গান পয়েন্টে চলে লুটপাট। প্রথমে হেলমেট রুমালে মুখ ঢেকে ঢোকা, নিরাপত্তা রক্ষীকে মারধর, আর তারপরে অবাধে রীতিমতো গান পয়েন্টে রেখেই লুটপাট চালায় তারা। আগ্নেয়াস্ত্র দেখে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যান দোকানের কর্মী থেকে ক্রেতারাও, তারা রীতিমতো ভয় পেয়ে যান এবং আগ্নেয়াস্ত্র বার করতে দেখা যায় ব্যাগ থেকে এক এক করে, এবং প্রত্যেকে তটস্থ স্বাভাবিকভাবে। দেখুন ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বের করছেন তারা। হেলমেট পরে রয়েছেন যাতে তাদের মুখ চেনা না যায়, হেলমেট পরে রয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি, 9ই জুনের ঘটনা, এবং স্বাভাবিকভাবেই কর্মীদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তারা এই অবস্থায় ভীত সন্ত্রস্ত, এবং ডাকাত দল একের পর এক লুটপাট চালাচ্ছে অবাধে। আর হঠাৎ করেই তারা বুঝতে পেরে যায় ইতিমধ্যেই যে বাইরে পুলিশ এসে গেছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে চম্পটের ছবিও। দেখুন, যখন তারা বুঝতে পারে যে বাইরে হয়তো পুলিশ এসে গেছে, তারপরই কিন্তু বাইকে করে ডাকাত দল চম্পট দেয়। দেখুন, এবং বাইরে বেরিয়েও রীতিমতো বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। নজর রেখেছি আমরা ইতিমধ্যেই। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ভয়াবহ। দোকানের কর্মীরা, ক্রেতারা, তারা রীতিমতো তটস্থ হয়ে পড়েন, বুঝে উঠতে পারেন না যে কি হচ্ছে। অবাধে লুটপাট চালায় ডাকাত দল। রানীগঞ্জের সোনার দোকান কিভাবে লুটপাট চললো, সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে পুরো ছবিটা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু এই যে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি হলো, সেই ডাকাতির ক্যাপ্টেনকে সোনু, ডাকাতির আগে 12 দিন সোনার দোকানের বাইরে রেকি। কিন্তু প্রশ্নটা এখানেই যে এই ডাকাত যে সে ডাকাত নয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, নজর রাখার চেষ্টা করব, দীপকের কাছ থেকে জানবো। দীপক, এই যে 12 দিন আগে থেকে রানীগঞ্জে সোনার দোকানে রেকি চললো, যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্নটা এখানে যে এই ডাকাত তো যে সে ডাকাত নয়, একেবারে ইঞ্জিনিয়ার। একেবারে ইঞ্জিনিয়ার ডাকাত যে কথা তুমি বলছো, কম্পিউটার ইঞ্জিনিয়ার সোনু সিং সে অপরাধের জগতে পা দেয়, সাইবার ক্রাইমের হাত ধরে পড়ে। এরপরই সে ঝাড়খণ্ড এবং বিহারে একাধিক ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকে। শেষমেশ সে পুলিশের জালে ধরা পড়ে এবং বিহারের সিওয়ান জেলে তিনি জেলবন্দি থাকে। জেলবন্দি থাকাকালীনই তার একাধিক বড় বড় অপরাধীদের সঙ্গে দেখা হয় এবং জেলের ভেতরেই ছক কষা হয় কি জেল থেকে ছাড়া পেলেই
বড় সড়ো লুটের ঘটনাকে তারা ঘটাবে। সেই মতো সোনু এই রাজ্যকে বেছে নেয় এবং আসানসোলের কিছুটা দূরে এসে পড়ে 12 দিন ধরে রেকি করা হয়েছিল এই সোনার দোকান রানীগঞ্জে। তুমি যেমনটা বলছিলে যে এই যে সাইবার ক্রাইমে হাতে খড়ি, এটা কত বছর আগে সোনুর এই হাতে খড়ি? দেখো, ঝাড়খণ্ড পুলিশ সূত্রে আমরা জানতে পারছি কি বছর 7 আগে সাইবার ক্রাইমের অপরাধের দুনিয়ায় সে পা দেয় এবং একের পর এক সাইবার ক্রাইমের মামলা তার বিরুদ্ধে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় মামলা রুজু হয়। একাধিকবার তিনি পুলিশ গ্রেপ্তার করতে চাইলেও সে পুলিশের হাতের নাগাল থেকে সে পালিয়ে যায় এবং ডাকাতির দুনিয়ায় পা দেয়। বড় সড়ো এক গ্যাং করার ইচ্ছে ছিল সোনু সিংয়ের এবং বেশ কয়েকটি ডাকাতির ঘটনাও তিনি বিহার এবং ঝাড়খণ্ডে ঘটায়। স্টেট ব্যাংকে ডাকাতির ঘটনা, বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনা। এরপর শেষমেশ সোনু কিন্তু ধরা পড়ে পুলিশের জালে। জেলবন্দিতে থাকাকালীনই তার একাধিক অপরাধীদের সঙ্গে সঙ্গী হয়, ঘনিষ্ঠ হয়ে যায় সেই অপরাধীদের। এবং এই সিবান গ্যাং কেন সোনা লুট করে, এটাও এক বড় প্রশ্ন রয়েছে। সিবান গ্যাং সোনা লুট করার কারণ আছে সিবান, তারপর গোপালগঞ্জ বিহারের, তারপরে হচ্ছে নেপাল বর্ডার। নেপালে এই সোনার চাহিদা একেবারে যেমন তুমি বলছিলে। বেশ, আর এবার নজর রাখবো হনুমানের উৎপাত। ভয়ে জামাইরা তো একেবারে কুপোকাত হয়ে গিয়েছে। তেহট্টের গ্রামের ছবি, জামাই ষষ্ঠী এই ভয়তে লাটে উঠেছে। জামাই ষষ্ঠী মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, নানা পদে সাজানো পাত। কিন্তু তেহট্টের দক্ষিণ জিতপুর গ্রামে হনুমানের উৎপাতে জামাইরা কুপোকাত। হনুমানদের এমনই তাণ্ডব যে গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেক জামাই শ্বশুর বাড়ি মুখ হননি। এলাকায় তো খুব আতঙ্কের মধ্যে আছে। 4-5 দিন হলো হনুমানের উৎপাত করছে, জামাইরা তো অনেক আসতেই চাচ্ছে না এই এলাকায়। তেহট্টর বেতাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জিতপুর, এখানেই গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে কয়েকটি হনুমান। কখনো রাস্তায়, কখনো বাড়ির ছাদে। কখন যে হামলা চালাবে বোঝার উপায় নেই। সম্প্রতি হনুমানের হানায় বাড়ির ছাদ থেকে পড়ে যান এক ব্যক্তি। প্রাণে বাঁচলেও তার হাত ভাঙে। এভাবেই কম বেশি আহত হয়েছে অনেকে। হনুমানকে ঠেকাতে লাঠি হাতে শুরু হয়েছে পাহারা। এই সব খবর চাউর হতেই জামাই ষষ্ঠীর অনুষ্ঠান বেজার। যেখানে হনুমানের ভয়, সেখানে কি আর জামাই ষষ্ঠী হয়? সাইকেলে যাচ্ছিলাম আর আমাকে হঠাৎ করে হনুমান এসে এরকম আক্রমণ করলো, হাতে হাতে আঁচড়ি মেসড়ি দিয়েছে। তাদের কাজ করছিলাম, তখন হনুমান আচমকা এসে ধাক্কা মেরেছিল। আমার এই হাত এখান থেকে ভেঙে গিয়েছে। হ্যাঁ, এলাকায় মাঝে মধ্যে এরকম হচ্ছে। এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরাও ব্যাপারটাকে খোঁজ খবর নিয়ে দেখছি কি আছে, তো সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। তেহট্ট থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।